ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না, শঙ্কা ডক্টর ইউনূসের। স্বপ্ন পূরণের আগে শিক্ষার্থীদের দমে না যাওয়ার আহ্বান। ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানালেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে জানতে চাওয়া হবে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার আর আহ্বান তারেক রহমানের। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি। দেশের 9টি ব্যাংক প্রায় দেউলিয়া, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এগুলোকে ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তার আশ্বাস। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। স্বপ্ন পূরণের আগে দমে না যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। স্মরণ করিয়ে দেন, পরাজিত শক্তি চুপচাপ বসে থাকবে না, চেষ্টার ত্রুটি রাখবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তাইমুর রশিদ। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নতুন বাংলাদেশে তাদের স্বপ্নের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। বলেন, শোষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার এখনই সময়। যারা পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয়। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। ভোটাধিকার আমরা হারিয়েছি, সেটার জন্য নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদেরকে এই মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তুলতে সকল প্রকার সহায়তা করবেন। চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হতাহত ব্যক্তিদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। স্মরণ করিয়ে দেন 15 বছরের অপশাসনের কথাও। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম। হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। নতুন বাংলাদেশ গড়ার যে কাজ শুরু হয়েছে তাতে অটল থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্নের দেশ গড়তে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যেহেতু তরুণরা এটার হাল ধরেছে, এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, দেশকে এগিয়ে নিতে সংস্কার প্রয়োজন। আলোচনা চলছে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও। ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে। আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক এবং এই ডিবেট অ্যান্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে ওইটার ভিত্তিতেই তখন সরকার তার অবস্থান ব্যক্ত করবে। ভারতের সাথে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
অভ্যুত্থানের পর শপথ নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এগিয়ে চলার 1 মাস আজ নিয়মিত সাধারণ মানুষের সমর্থন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও আন্তর্জাতিক সমর্থন রয়েছে এ সরকারের। প্রতি বিপ্লবের আশঙ্কা নিয়ে খুব সতর্কতার সঙ্গে দেশ পরিচালনা করতে হচ্ছে সরকারকে। আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে সেদিন বঙ্গভবনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়, তখন দরবার হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সমাজের নানা পেশার মানুষের ছিল স্বতঃস্ফূর্ততা। এমন সমর্থন নিয়ে শপথ মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের যাত্রা পাকাপোক্ত করে তোলে। আমি মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করে অন্য উপদেষ্টাদের মন্ত্রণালয় বন্টনের পর দেশবাসীর সহযোগিতা চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ছাত্র জনতার অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। শপথ নেওয়ার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান, সাথে যুক্ত করেন সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও তাদের নিরাপত্তা ইস্যুটি। এর আগেও পরে সেদেশের কিছু মিডিয়ার লাগাতার অপপ্রচারের মধ্যে একাধিকবার সংখ্যালঘু ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ দিতে থাকে নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশ মে जो कुछ भी हुआ है उसको लेकर যদিও এর মধ্যে বাংলাদেশের গণমাধ্যম অনুসন্ধান করে উদ্ঘাটন করে সংখ্যালঘু নির্যাতন ও মন্দিরে হামলার যেই ঘটনা হাসিনা সরকার পতনের পর ইস্যু করা হয়, তার বেশিরভাগই সম্পূর্ণ মিথ্যা। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু। যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা ফেলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা বড় চ্যালেঞ্জ থাকলেও এখনো পুরোপুরি কাজ শুরু করেনি পুলিশ সদস্যরা। এরই মধ্যে আনসার সদস্যদের একটি অংশ রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় ঘেরাও করে ভিতরেও প্রবেশ করে। যদিও অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভবিষ্যতে এমন ষড়যন্ত্রের বিষয়ে কঠোর বার্তা দেয় সরকার। হঠাৎ বন্যায় দেশের 11টি জেলা প্লাবিত হওয়ায় সাময়িক চাপে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও এই বন্যার জন্য ভারতের দায় আছে বলে মনে করা হয়। দেশবাসীর সহায়তায় সমন্বিত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে এখন অনেকটাই নিয়ন্ত্রণে বন্যার প্রভাব। দেশের সংকটকালে এর মধ্যে 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক বিষয়ের সমাধানে দলগুলোর উপরই দায়িত্ব দেন। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে 10 ব্যাংক ও 1 আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। আলোচিত ব্যবসায়ী ও সাবেক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত চলছে। আর প্রশাসনের রদবদলের অংশ হিসেবে 25 ডিসিকে প্রত্যাহার, বিভিন্ন পদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও নতুন নিয়োগ দেয়া হয়। এছাড়া 19 আগস্ট স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। 1 মাসের কার্যক্রমে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তা সহ অন্তত 24 জন গ্রেপ্তার হয়েছেন। অস্ত্র উদ্ধারে 4 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া হয় শুরুর দিকে, আর মাসের শেষের দিকে কয়েকজন তালিকাভুক্ত সন্ত্রাসীর মুক্তির ঘটনাও আলোচনার জন্ম দেয়। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে তদন্তের প্রাথমিক কাজ শুরু হয়েছে, আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারেও কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবিপ্লবের আশঙ্কা মাথায় রেখেও সরকারের জন্য স্বস্তির বিষয় হল পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনো তৎপরতা নেই দেশে, আর অন্য সব রাজনৈতিক দল সরাসরি সহযোগিতা অব্যাহত রাখছে অন্তর্বর্তীকালীন সরকারকে। ছাত্র জনতা বিপ্লবের পরে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ভালোই করছেন,
এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে এবং করেছেন অনেকগুলো। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত। শনিবার কয়েকটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এমনটি জানায়। এর আগে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন ও শেখ হাসিনা সহ নানা ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য দলগুলোকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য ভারতের সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার প্রধানের এমন গঠনমূলক আলোচনা ভারত পছন্দ করেনি। ফলে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে এমন পরিস্থিতি নেই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে উদ্বিগ্নের চেয়ে বেশি অবাক হয়েছেন বলে জানান তিনি। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা জানতে চাওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল হামাস যুদ্ধ সহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এমনকি বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের জন্য সামরিক কর্মকর্তাদের নির্দেশ দেন। এ নিয়ে বাংলাদেশের অবস্থান কি তা জানতে চাওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের এমন বক্তব্যে অবাক সরকার, বিষয়টি জানার চেষ্টা করা হবে বলে জানান তিনি। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, যারা আশ্রয় দেওয়ার পরামর্শ দিচ্ছে তারাই বরং রোহিঙ্গাদের নিজ দেশে নিয়ে যাক। একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে বিদেশে সব ষড়যন্ত্রের ২০ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হোক আজকের অঙ্গীকার। ষড়যন্ত্রকারীরা চায় না দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। বিকেলে সাতক্ষীরার কোলারোয়া ফুটবল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির ভাষণে তিনি কথা বলেন। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরায় বিএনপি এই বিশাল সমাবেশ করে। জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ ১.৫ দশক ধরে বিএনপি ও বিরোধী দলীয় নেতাদের উপর পতিত সরকার অকথ্য নির্যাতন করেছে, কিন্তু জনতার দুর্বার আন্দোলনে সেই সরকার প্রধান দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায় তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে। এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে, প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে, নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে। এটি বাংলাদেশের জনগণের দেশ, কাজে আজকে জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। যদি
যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি, এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চলে আছে। আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সদ্য কারামুক্ত সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সভায় সভাপতিত্ব করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ও ড্যাব নেতা ডাক্তার শহীদুল আলম সহ জেলা উপজেলা পর্যায়ের নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর জাভশির। ইরান মনে করছে বিগত দিনে বাংলাদেশের সঙ্গে কাজের সুযোগ কম হয়েছে। সামনের দিনগুলোতে কাজের সুযোগ বাড়ানো যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওয়ায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক পরবর্তী গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুদেশের মধ্যে আগামী দিনে কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তেল পরিশোধন সহ এই খাতে বাংলাদেশ সরকার কিছু করতে চাইলে ইরান সহযোগিতা করবে। আমির খসরু আরও জানান, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন যুগের যে সূচনা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। নিজস্ব ক্যাপাসিটি তারা অনেক বাড়িয়েছে, তো সেখানে ইয়াং জেনারেশনের জন্য সুযোগ আছে দুই দেশের কাজ করার জন্য। যে টেকনোলজির ক্ষেত্রে তারা যে যতটুকু এগিয়েছে আইটির ব্যাপারে এবং অন্য অন্য মেধাভিত্তিক যে বিষয়গুলো আছে, তারা মনে করছে আমাদের সাথে কাজ করে দুই দেশের। ইরানের একটা বড় সম্ভাবনা আছে, তারা অনেক ভালো করেছে, অনেক উন্নতি করেছে, সেখানে বাংলাদেশের সাথে তারা একযোগে কাজ করতে চায়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির নেতারা চান ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও তাদের। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্টের বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। সবশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশও এই মেরুকরণের একটি। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের নানা কৌতূহল, কারা থাকছেন নতুন এই সংগঠনটির নেতৃত্বে। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিনকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় 55 সদস্যের কমিটি। গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে, সেই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানে আছেন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে, সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ, অভ্যুত্থানের সংহতি ও প্রতিরোধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সংগঠনটির নেতাদের। বাংলাদেশের জনগণ 47 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে। 90-এর গণ আন্দোলনও জনগণকে দীর্ঘমেয়াদে কোনো ফলপ্রসূ সমাধান ও বন্দোবস্ত জাতির সামনে হাজির করতে পারেনি। কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে, যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয়। অচিরেই জেলা উপজেলায় এলাকাভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগদানের পর সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি। বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতার চাইবে প্রসিকিউশন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে প্রসিকিউশন। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং 4 প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফেরত আনার কাজ চলছে। টাকা ফেরত আনা শুরু হলেই ইতিবাচক মনোভাব তৈরি হবে। কতদিনের মধ্যে টাকা ফেরত আনা যাবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বছরের পর বছর লাগবে না, কয়েক মাসের মধ্যে দৃশ্যমান হবে। সচিবালয়ে আজ এসব কথা বলেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, চলতি 2024-25 অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 12.40% ধরা হচ্ছে। এখন অবস্থার প্রেক্ষিতটা পরিবর্তন হয়েছে। এ কারণে এবার রপ্তানি আয় আগের চেয়ে কমবে না, বরং বেশি হবে। সালেউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র সব দিক থেকে ইতিবাচক দৃষ্টি রাখবে। এনবিআর এর সংস্কারের জন্য দ্রুতই টাস্কফোর্স গঠন করার কথাও জানান। আর বলেন, বাজার ব্যবস্থাপনায় নানা বাধা ও চাঁদাবাজি কমাতে চেষ্টা করা হচ্ছে। প্রতিফলন হতে কিছুটা সময় লাগবে। ধীরে ধীরে পণ্যের দাম কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। ফর্মালি টাস্কফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্কফোর্স করবে। ওই দুটো, আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্কফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি। রিকভারিটা খুব কঠিন ব্যাপার, সোজা না। বা টাকা চলে গেলে, এটা মার কোথায় 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। সেটা আমি যে হিসাবটা হয়। দেশের 10টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তা দেয়া হবে। এসব ব্যাংক দেউলিয়া হলেও গ্রাহকরা যাতে অর্থ ফেরত পান সেজন্য আমানতের বীমা দ্বিগুণ বাড়িয়ে 2 লাখ টাকা করার কথাও জানান। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় 95% ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের জমাকৃত অর্থের প্রায় 100% ফিরে পাবেন এমন আশা গভর্নরের। তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকের আগের সব নীতি পর্যালোচনা করা হবে। প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইনও সংশোধন হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ প্রবাহ বাড়াতে যথাযথ উদ্যোগ নেওয়ার পাশাপাশি ব্যাংকিং খাত ঠিক করতে 3টি টাস্ক ফোর্স গঠনের কথাও জানান গভর্নর। বলেন, বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত করেনি। কেউ এমনটা প্রচারণা চালালে সেটা নিছকই গুজব। নতুন করে আর কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার শঙ্কা নেই বলেও জানান গভর্নর। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব। 10টা ব্যাংকের মতো 9টা ব্যাংকের সেটাই শোনা, সেটা কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম। ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। তারপরেও কাস্টমারের একটু আস্থা তো দিতে হবে। যদি আমরা 95% পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপদ তোমরা নেবে না, তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকে।
কিছুদিন পরপর কোনো না কোনো পণ্য পড়ছে সিন্ডিকেটের খপ্পরে। কখনো ডিম, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, তেল, এমনকি ডাব ও রোগীর পথ্য স্যালাইনও বাদ পড়ছে না। কিছু অসাধু ব্যবসায়ীর তৎপরতা স্থায়ীভাবে দমানোর পদক্ষেপ নিয়েছে এক শিক্ষার্থী। পণ্যের সরকার নির্ধারিত দামের বেশি আদায় বন্ধে এই ছাত্রের তৈরি করা অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে বলে আশা তার। ইন্টারনেট ছাড়াও চলবে এই অ্যাপসটি। কয়েক কোটি মানুষ একযোগে ব্যবহার করলেও কমবে না এর গতি। বিস্তারিত জানাচ্ছেন ফারুক বাবু। ইচ্ছামতো পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং দাম বাড়িয়ে মুনাফা অর্জন এখনো একদল ব্যবসায়ীর কবজায়। বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরির হোতাও তারা। অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও যেন তারা অপ্রতিরোধ্য। ভোক্তার স্বার্থ রক্ষার কাজ করা সরকারি সংস্থাগুলো সিন্ডিকেটের সমালোচনা করলেও না পারছে দমন করতে, না পারছে নিয়ন্ত্রণে আনতে। 5 আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার সরকার দায়িত্ব নেয়ার পর কোথাও কোথাও বাজার মনিটরে নামে শিক্ষার্থীরা। এতে সাময়িক বা তাৎক্ষণিক ফল মিললেও পরে আবার বদলে যায় বাজার চিত্র। ওই পরিস্থিতিতে অ্যাপস তৈরির উদ্যোগ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা, যেখানে রয়েছে কোন তারিখে কোন জেলায় কোন পণ্য কত টাকা নির্ধারণ করেছে সেই তথ্য। এর ফলে বন্ধ হবে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়। অ্যাপসে যুক্ত থাকবে ওই এলাকার দায়িত্বশীল ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের ফোন নম্বরও। চালের দাম এত টাকা, ডালের দাম এত টাকা, ডিমের দাম এত টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত টাকা। কিন্তু আপনি চাইলেই ফেসবুক পোস্টটা দোকানদারকে দেখাতে পারবেন না। সরকারের প্ল্যাটফর্ম থাকতো যেখানে সরকার নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যের দাম রেগুলেট করতে চান সেইগুলো এই অ্যাপসের মাধ্যমে আপডেট করে দিল এবং জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণ জেলাভিত্তিক সেই দামগুলো তাদের ফোনে 1 সেকেন্ডে হাতের নাগালে পেয়ে গেল। এখন কোনো দোকানদার যদি তার কাছ থেকে প্রাইস বেশি চায় তখন সে বলতে পারবে যে ভাইয়া দেখো, আজকে তো আমাদের জেলায় ডিমের দাম 40 টাকা হালি, সর্বোচ্চ গভর্নমেন্ট দাম এটা নির্ধারণ করে দিয়েছে, আপনি কেন বেশি চাচ্ছেন। এটা জনগণের যেমন সুবিধা তেমনই দোকানদারেরও সুবিধা। দোকানদার যখন তার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে ডিম কিনবে সে বলবে যে ভাইয়া আমার তো আজকে 40 টাকা আমি ম্যাক্স সেল করতে পারবো, তাহলে আপনি যদি আমাকে 45 টাকায় অফার করেন আমি এটা বেচবো কীভাবে। তখন আবার ডিস্ট্রিবিউটার তার আবার হায়ার লেভেলে কন্ট্যাক্ট করবে যে আমি তো এই প্রাইস রেঞ্জে সেল করতে পারছি না। অর্থাৎ বাজারের যে সিন্ডিকেট লো লেভেল থেকে হাই লেভেলে ব্রেক করবে। সকল বয়সের মানুষের কথা বিবেচনা নিয়ে নির্মাণ করা হয়েছে বাজার মনিটরিং অ্যাপস। বাজার মনিটরিংয়ের সুবিধার জন্য সরকারকে এই অ্যাপস বিনামূল্যে দিতে চান এই শিক্ষার্থী। অ্যাপস পরিচালনা করতে দিতে হবে না গ্রাহকের ব্যক্তিগত তথ্য। যখন কোনো সফটওয়্যার কোম্পানিকে গভর্নমেন্ট টেন্ডার দিবেন তখন ওরা আবার কি করে, পুরনো কোনো পণ্য যেটা আপনি অ্যাড আছে আপনি ওটা রেগুলেট করতে চাচ্ছেন না, ওগুলো রিমুভ করতে বা অ্যাড করতে তখন আবার সেই সফটওয়্যার কোম্পানিকে কিছু চার্জ দিতে হয়। কিন্তু সেই জায়গায় আমাদের এই অ্যাপসে আপনি কোনো নতুন পণ্য রেগুলেট করতে চান, আপনি আপনার ওই অ্যাপসের অ্যাডমিন প্যানেল থেকেই সরকার সেই পণ্যটা অ্যাড করতে পারবেন এবং যদি কোনো পণ্য রেগুলেট এখন না করতে চান সরকার তার এন্ড থেকেই অ্যাপটা রিমুভ করতে পারবে, খাদ্যের ক্যাটাগরিটা রিমুভ করতে পারবে। সুতরাং সরকারের কোনো সফটওয়্যার ডেভেলপার কোম্পানির সাথে কথা বলতে হচ্ছে না এবং সম্পূর্ণ স্বাধীনভাবেই সরকার এই কাজটা করতে পারবেন। বাজার মনিটরিং অ্যাপস ব্যবহারে সরকারের কোনো অর্থ খরচ হবে না, দরকার হবে না অতিরিক্ত জনবলের। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা বা আগামী জাতীয় নির্বাচন কবে হবে সেটি ছাত্র জনতা ঠিক করবে। রবিবার সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এএফ হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে, তবে কোন প্রক্রিয়া হবে সেটা এখনো ঠিক করা হয়নি। এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ বলেও জানান। উপদেষ্টা বলেন, সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে মানুষকে দমন করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সংবিধান নতুন করে লেখা হবে, বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে সেটিও ছাত্র জনতার মতামতের উপর নির্ভর করছে। উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনো, কারণ আগের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দমন পীড়নে ব্যবহার করেছে। সরকারের 1 মাস নিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার 15 দিনে করা যাবে না, এটি চলমান প্রক্রিয়া। আনা হয়েছিল যেটা কার্যকরী হচ্ছিল, যে ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, সেটা তো বাতিল করে দেওয়া হলো।
তো তাহলে এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে। দেয়ার ওয়াজ এ সিস্টেম, ওই সিস্টেম আবার কীভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কীভাবে জানা যায়, তাদের মতামত কী, ইত্যাদি ইত্যাদি। আদৌ 5 বছর থাকবে কিনা, নাকি এটা 4 বছর করা হবে, এগুলো আলোচনার মধ্যে আসে। তবে সেই নির্বাচন কবে হবে না হবে, এটার জন্য আমার রিকোয়েস্ট হবে তোমাদেরকে, ইউ গো অ্যান্ড সি অ্যান্ড মিট দি কোঅর্ডিনেটর্স, সমন্বয় যারা, তাদের সঙ্গে তোমাদের ইন্টারাকশনটা বেশি হওয়ার দরকার। ধর্ম উপদেষ্টা ডক্টর রাফম খালিদ হোসেন বলেছেন, কাউকে জোর করে পদত্যাগ করানো, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পিটিয়ে হত্যা করা গর্হিত কাজ। এটা ন্যায় ও ইনসাফের পরিপন্থী। যারা এগুলো করছে প্রচলিত আইনে তাদের বিচার নিশ্চিত করা হবে। রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিপ্লব পরবর্তী সময়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে উল্লেখ করে খালিদ হোসেন আইন তুলে না নিতে অনুরোধ জানান। পরে ধর্ম উপদেষ্টা রাজশাহী গোদাগাড়ি প্রেমতুলি খেতুর থাম সহ হিন্দুদের ধর্মীয় স্থান পরিদর্শন করেন। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় বিভাগ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা পূজার নিরাপত্তা দেবে। আজ থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফরের অংশ হিসেবে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অডিটোরিয়ামে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, অং মার্মা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত রাফি, রাসেল আহমেদ সহ কেন্দ্রীয় সমন্বয়করা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় সমন্বয়করা যারা ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করা ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তারা বলেন, একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। খেলা সংবাদ এবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে 17 দফা দাবি জানিয়েছে 64 জেলার ক্রিকেটাররা। রবিবার বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে শুভেচ্ছা জানাতে আসেন তারা। একই সঙ্গে নিজেদের দাবি দাওয়াও তুলে ধরেন। জেলার ক্রিকেট নিয়মিত করার পাশাপাশি ঢাকা প্রথম বিভাগ লিগে 3টি ফরম্যাটই চালু করার দাবি জানান তারা। তাদের দাবিগুলো পূরণ করার আশ্বাস দেন নাজমুল আবেদিন ফাহিম। আরও জানাচ্ছেন মনির হোসেন খান। ক্ষমতার পালাবদলে বিসিবির মসনদে এখন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। প্রায় প্রতিদিনই বিসিবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাসছেন ফুলেল শুভেচ্ছায়। অনেকে আবার আসছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এবার দেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেটাররা হাজির শুভেচ্ছা জানাতে, একই সঙ্গে 17 দফা দাবিও জানিয়েছেন তারা। ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটারদের দাবি নিয়মিত খেলা আয়োজন, পারিশ্রমিকের বৈষম্য দূর করা আর প্রথম বিভাগ ক্রিকেটে 3 দিনের, 1 দিনের ও T20 ফরম্যাটে ম্যাচ আয়োজন করার। এটা কোনো আন্দোলন না, এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি, এগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে। কোনো ক্রিকেটার যদি তার চুক্তিপত্র অনুযায়ী ক্লাব থেকে সঠিক সময় পারিশ্রমিক না পায়, তাহলে অবশ্যই ভুক্তভোগী ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্বভার ক্রিকেট বোর্ডকে নিতে হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের চূড়ান্ত পর্বের ম্যাচগুলো 3 দিনের ক্রিকেটের ম্যাচের মাধ্যমে পরিচালনা করতে হবে। এবং 9 নম্বর হচ্ছে আম্পায়ারিং এর মান অবশ্যই ভালো হতে হবে এবং আম্পায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে ক্রিকেটারদের সরবরাহের সবচেয়ে বড় মাধ্যম জেলা ক্রিকেট। তবে ঢাকার বাইরে ক্রিকেটটা অনেক দিন ধরেই স্থবির। জেলা পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের আসলে এটা হাস্যরস করে অনেকে বলে যে ওয়ার্ল্ড কাপ হয়, মানে 4 বছর পর একবার লিগ হয়। আমি খুলনা ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করি, তো খুলনা ডিস্ট্রিক্টে গত 16 বছরে 4 বার লিগ হয়েছে। তো আমরা বিসিবির কাছে এই জন্য আমাদের আবদার করেছি, আমাদের দাবি তাদের কাছে পেশ করেছি যেন আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে খেলাগুলো হয় সারা বাংলাদেশ ব্যাপী যেন ডিস্ট্রিক্টে প্রতিনিয়ত প্রতিটা বছর লিগ চলে। তাদের দাবি আমলে নিয়ে সমাধানের আশ্বাস বিসিবির। ক্রিকেটের ভালো হবে এমন যে কোনো কাজ আমরা করব। ব্যক্তিগত কারো কিসে লাভ হবে কি হবে না সেদিকে তো আমরা দৃষ্টি দিতে পারবো না, কিন্তু ক্রিকেটের লাভ হবে এমন যে কোনো কাজই আমরা করব। তাতে যদি ওদের এই দাবি দাওয়াগুলো ওদের মধ্যে পড়ে যায়, ডেফিনেটলি এগুলির দিকে আমাদের চোখ থাকবে।
ক্রিকেটারদের দাবি দেওয়া সুযোগ সুবিধা দেখার জন্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আছে। কোয়াবকে বিতর্কমুক্ত করার দাবি জানান ক্রিকেটাররা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আর একবার জানিয়ে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না, শঙ্কা ডক্টর ইউনূসের। স্বপ্ন পূরণের আগে শিক্ষার্থীদের দমে না যাওয়ার আহ্বান। ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানালেন শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে জানতে চাওয়া হবে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রে বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের আহ্বান তারেক রহমানের। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি। দেশের 9টি ব্যাংক প্রায় দেউলিয়া, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এগুলোকে ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তার আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।